गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आजकेर भिडियोटाते तोमादेर साथे शेयर करब हिस्टोप्याथोलॉजिर एक लेक्चर क्लास जेटा होबे हिस्टोप्याथोलॉजिर अल टेक्निक्स निये माने होच्छे कोनो टिस्यू जखन लैबरेटरिते सैम्पल हिसाबे आसे तारपरे आमरा की प्रसेस करी तो एटा गोटाटा निये आजके आलोचना करब। तो एई प्रत्येकटा जिनिस जेगुलो देखो लिखेछि आमि टोटाल 12टा स्टेप आछे। এই 12টা স্টেপ ফলো করার পর তারপর কোনো বায়োপসি যে রিপোর্ট হয় সেই রিপোর্টটা ল্যাবরেটরি থেকে ডিসপ্যাচ করা হয়। তো এই 12টা যে স্টেপ আছে এই স্টেপগুলোর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ভিডিও বানাতে হবে, না হলে এগুলো খুব বড় বড় স্টেপ যেগুলো একটা ভিডিওতে বলতে গেলে কিন্তু বহু সময় লেগে যাবে। তো আজকে ওভারঅল তোমাদের একটা বেসিক একটা ধারণা দেব যেটার সাহায্যে তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্রসেসটা হয়। তো আর বেশি বক বক না করে চলো ভিডিওটাকে স্টার্ট করে দিই। তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর ফ্রেন্ডদের সাথে অনেক করে শেয়ার করে দিও। তো প্রথমে যে স্টেপটা আছে দেখো সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে বায়োপসি। তো বায়োপসি মানে তোমরা জানো যে কোনো লিভিং কোনো অর্গানিজম বা লিভিং কোনো হিউম্যান বিইংস থেকে যখন কোনো টিস্যু বা কোনো সেল যদি কাটা হয় তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে বায়োপসি। আর ওটাই যখন কোনো ডেড বডি থেকে কোনো মাস বা কোনো সেল বা কোনো টিস্যু কাটা হবে সেটাকে বলা হচ্ছে অটোপসি। তো দুটো ডিফারেন্স হচ্ছে বায়োপসি হচ্ছে বা কোনো জীবন্ত মানে লিভিং কোনো হিউম্যান থেকে যদি কোনো টিস্যু কাটা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে বায়োপসি। অটোপসি হবে যদি কোনো ডেড বডি থেকে বা কোনো লাশ থেকে যদি করা হয় যেটা হচ্ছে প্রাণীটা ডেড হয়ে গেছে মারা গেছে সেখান থেকে যখন কোনো টিস্যু কালেক্ট করা হবে তখন সেটাকে বলা হবে অটোপসি। তো বায়োপসি হচ্ছে কখন কখন হয় না যদি কোনো টিউমার থাকে বা কোনো ক্যান্সারিয়াস কোনো পার্ট থাকে, সাপোজ যদি কোনো পার্টে যদি কোনো ক্যান্সার হয় বা কোনো টিউমার হয় যেটা অপারেশন করে ওটি করে বাদ দিতে হয় তো তখন সেই টিউমারটা বা কোনো ক্যান্সারিয়াস যে সেই পোর্শনটাকে বায়োপসি করা হয় যাতে সেটা বোঝা যায় যে সেটা ক্যান্সারিয়াস না ক্যান্সারিয়াস কোনো স্টেট ছিল বা কী ছিল সেটার মধ্যে। তো সেই জিনিসটা জানার জন্য কিন্তু বায়োপসি করা হয়। তো বায়োপসি মেটেরিয়াল যখন ল্যাবে আসবে তো তখন সেটা একটা কন্টেনারের মধ্যে আসবে, যেই কন্টেনারটা হবে অনেকটা যদি ছোট টিস্যু হয় তাহলে সেটা ইউরিনের যে কন্টেনার থাকে তো সেই রকম টাইপের থাকে। যদি বড় কোনো টিস্যু থাকে তাহলে সেটা বড় কন্টেনারে আসবে, বড় জারে আসবে। তো এরকমভাবে যেরকম টিস্যু থাকবে স্মল মিডিয়াম বা লার্জ তো সেই অনুযায়ী এই যে কন্টেনারটা থাকে সেই কন্টেনারটার সাইজটা কিন্তু চেঞ্জ হবে। তো বেশিরভাগ আমরা সাপোজ ধরে নিচ্ছি কোনো ব্রেস্ট ক্যান্সারের কোনো টিস্যু এলো বা যদি কোনো ইউটেরাসের কোনো পার্ট যেটা আফটার ওটি যেটা ডিসকার্ড মানে করা হয়েছে বায়োপসি করা হয়েছে সেটা ল্যাবে ওরকম একটা স্যাম্পেল এলো। তো ল্যাবে যখন এরকম স্যাম্পেলটা আসবে তো তখন এটার মধ্যে এই যে জারটা বা যে কন্টেনারটা দেওয়া হয়েছে সেই কন্টেনারটার মধ্যে ফিক্সেটিভ দেওয়া থাকে। ফিক্সেটিভ কেন দেওয়া থাকে না ফিক্সেটিভ হচ্ছে এমন একটা রিয়েজেন্ট বা এমন একটা সলিউশন যেটা এই যে টিস্যুটাকে বা বডি পার্টটাকে যেটা আমরা শরীর থেকে বাইরে বার করা হয়েছে তো শরীর থেকে বের করার পরেও যেটা মানে সেটা যাতে আমাদের শরীরে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই যাতে এটাকে প্রিজার্ভ করা যায় মানে তার সেলুলার যে পার্টিকেলগুলো থাকে বা যে সেলগুলো থাকে তার মরফোলজিক্যাল যাতে কোনো চেঞ্জেস না হয় তো সেটার জন্য ফিক্সেটিভটা দেওয়া হয়। কারণ কোনো টিস্যু বা কোনো পার্ট যখনই আমরা শরীর থেকে বার করব সেটা অটোমেটিক কী হয় সেটা পচতে শুরু করে বা তার যে সেলগুলো থাকে তার মরফোলজিক্যালি চেঞ্জেস হতে থাকে। তো সেটা যাতে না হয় সেটাকে প্রিজার্ভ করার জন্য আমরা এখানে ফিক্সেটিভ ইউজ করব। তো যেটা মানে ল্যাবে যখন স্যাম্পেলটা আসবে তো তখন এই স্যাম্পেল কন্টেনারের সাথে একটা ফর্ম আসবে। এই ফর্মটার মধ্যে পেশেন্টের গোটা হিস্ট্রি গোটা ডিটেলস এগুলো লেখা থাকবে। পেশেন্টের নাম কি, তার এজ, কবে ওটি হয়েছে, পেশেন্টের কি স্যাম্পেল আছে তো সেগুলো গোটা ডিটেলসটা এখানে দেওয়া থাকবে। তো যেটা করতে হবে প্রথমের কাজ হচ্ছে রিসিভিং স্যাম্পেল। তো বায়োপসি এই পার্টটা হচ্ছে ডক্টররা ওটি করে দিলেন মানে পার্টটাকে একটা স্যাম্পেল বা কন্টেনারে করে দিয়ে দিলেন। তো সেটা ওয়ার্ড বয় এসে বা পেশেন্ট পার্টি এসে সেটা ল্যাবরেটরিতে জমা দিল। তো ল্যাবরেটরিতে যে স্যাম্পেল রিসিভ করবে যে এমটি ল্যাব তার প্রথম কাজ হচ্ছে এই স্যাম্পেলটার সাথে এই যে রিকুইজিশন ফর্মটা এলো তো সেই স্যাম্পেলটার রিকুইজিশন ফর্মের সাথে নামটা পেশেন্টের নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, এজ এবং যে স্যাম্পেলটা দেওয়া হচ্ছে সেই স্যাম্পেলটা মিলিয়ে দেখা। এই কন্টেনারের সাথেও একটা লিউকোপ্লাস্ট দিয়ে একটা পেশেন্টের নাম, এজ, তার রেজিস্ট্রেশন নাম্বার আর কি স্যাম্পেল সেটা ইউটেরাস হতে পারে, সেটা হতে পারে কোনো বডি পার্ট, কোনো থাইয়ের কোনো পোর্শন বা মানে ব্রেস্ট ক্যান্সারের ব্রেস্টের কিছু পার্ট তো হতেই পারে, তো ব্রেনের কোনো পার্ট যে কোনো পার্ট হতে পারে। তো সেটা পেশেন্ট আইডি, পেশেন্ট নেম এগুলো মানে প্রপার উল্লেখ থাকবে।
তো যে স্যাম্পেলটা রিসিভ করবে তার প্রথম কাজ হচ্ছে রিকুইজিশন ফর্মের সাথে যেন যে স্যাম্পেলের জারটা থাকবে বা কন্টেনার থাকবে সেটা মিলিয়ে দেখা। তো এটা হচ্ছে প্রথম কাজ। না হলে কিন্তু স্যাম্পেল যদি উল্টোপাল্টা হয়ে যায় বা কোনো যদি মিসম্যাচ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে স্যাম্পেলটা কিন্তু আবার রিটার্ন যাবে এবং সেটা প্রপার ম্যাচ করার পর তবেই কিন্তু স্যাম্পেলটাকে রিসিভ করতে হবে। তো এটা গেল সেকেন্ড পার্ট। তো থার্ড পার্ট হচ্ছে ফিক্সেশন। তো ফিক্সেশনের এই পার্টটা আমি আগেই বলে দিলাম একটু, তো আবার এটা বলতে হবে যে ল্যাবরেটরিতে যখন ওটি করে পাঠানো হয় তো তারা প্রপার ফিক্সেশন ফিক্সেটিভ সবসময় দেয় না, যেহেতু সেখানে সবসময় ফিক্সেটিভ প্রপার অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে না বা অন্য কোনো কারণে। তো সেই জন্য কী করতে হবে, ল্যাবে আসার পর এটা আমাকে চেক করে নিতে হবে যে এই যে কন্টেনারটা আছে এর মধ্যে স্যাম্পেলটা প্রপারলি ফিক্সেটিভের মধ্যে ডুবে আছে কিনা। মানে অ্যাকচুয়ালি যেটা নিয়ম সেটা হচ্ছে স্যাম্পেলটা 10 টাইমস আমাকে ফিক্সেটিভ দিতে হবে। তো যদি মনে হয় যে স্যাম্পেলটার প্রয়োজন মতো এখানে ফিক্সেটিভ নেই তাহলে আমাকে কিন্তু এটাকে আবার ভালো করে ফিক্সেটিভ দিয়ে এটাকে রেখে দিতে হবে, ঠিক আছে। তো ফিক্সেটিভ আমরা জেনারেলি ইউজ করি, মোস্ট কমনলি ইউজ যেটা হয় সেটা হচ্ছে ফরমালিন, যেটাকে বলা হচ্ছে 10% ফর্মাল স্যালাইন, ঠিক আছে। তো এটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। তো এর সাথেও আরও অনেক ফিক্সেটিভ আছে যেগুলো হচ্ছে বুইমস ফ্লুইড, জেঙ্কার্স ফ্লুইড, তো এই ফিক্সেটিভগুলো ইউজ হয়। তো ফিক্সেটিভ নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তো আজকে এইটুকুর জন্য শুধু জেনে রাখো যে ফিক্সেটিভ এটা দেওয়া হয় যেটা হচ্ছে যে টিস্যুটা আসবে বা যে বডি পার্টটা আসবে, যে স্যাম্পেলটা আসবে তার 10 টাইপস আমাকে হতে হবে, মানে 10 গুণ বেশি হতে হবে, ঠিক আছে, তবে এটা প্রপারলি প্রিজার্ভ হবে। যদি টিস্যুর মধ্যে ঠিকঠাক ফিক্সেটিভ না পড়ে তাহলে কিন্তু টিস্যুর যে সেলুলার চেঞ্জেস বা সেলের যে মরফোলজিক্যাল চেঞ্জেস সেটা ঘটতে পারে। তার ফলে কিন্তু আমরা যখন মাইক্রোস্কোপিতে দেখব এই এতগুলো প্রসেস পেরোনোর পর তখন কিন্তু সেটা ঠিকঠাকভাবে রিপোর্টিং হবে না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই পার্টটা চলে গেল ফিক্সেটিভে। এরপর হচ্ছে ডিক্যালসিফিকেশন। তো ডিক্যালসিফিকেশন কথাটার মানে হচ্ছে ক্যালসিফিকেশন, তার সাথে যখন ডি যুক্ত হবে এর মানে হচ্ছে ক্যালসিয়ামটাকে রিমুভ করা। মানে যদি ক্যালসিয়াম থাকে, সাপোজ যদি কোনো হাতের কোনো পোর্শনে কোনো টিউমার হয়েছে বা যদি বোনের কোনো ক্যান্সারিয়াস কোনো পার্ট থাকে, তাহলে যখন এই পোর্শনটাকে বাদ দেওয়া হবে সেটার মধ্যে যে বনি মেটেরিয়ালটা থাকবে সেই বনি মেটেরিয়ালটা তো আমরা মাইক্রোটোমে কাটতে পারবো না। তো সেই জন্য যদি কোনো বনি টিস্যু বা বনি কোনো পার্ট আছে তাহলে সেটার প্রথম কাজ হবে আমার ডিক্যালসিফিকেশন করা, মানে যে বনি পার্টের যে ক্যালসিয়ামটা আছে সেটাকে রিমুভ করে দেওয়া, যাতে মাইক্রোটোমে আমরা টিস্যুটাকে ভালো করে কাটতে পারি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ডিক্যালসিফিকেশন। তো এটা করার জন্য কিছু কিছু সলিউশন থাকে যেগুলো ইউজ করা হয়, যেমন হচ্ছে নাইট্রিক অ্যাসিড থাকে ডিক্যালসিফিকেশনের জন্য। তো এটা একটা লেন্দি প্রসিডিওর, অনেকক্ষণ সময় লাগে, এটা সলিউশনে বিভিন্ন রকম লাগে। তবে এখন ইলেকট্রিক্যাল যে মেথড, অটোমেটেড যে টিস্যু প্রসেসিং মেশিন এসছে, তো তার সাহায্যে এটা কম সময়ে করা যায়। তো এটা গেল ডিক্যালসিফিকেশন। তো তারপরে যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে টিস্যু প্রসেসিং। 5 নম্বরের পার্টটা হচ্ছে টিস্যু প্রসেসিং। তো এই টিস্যু প্রসেসিংটা হচ্ছে মেইন পার্ট, যেটার মধ্যে আবার 3টে স্টেপ আছে। প্রথম হচ্ছে ডিহাইড্রেশন, সেকেন্ড হচ্ছে ক্লিয়ারিং, থার্ড হচ্ছে ইমপ্রেগনেশন। তো প্রথম যে পার্টটা আছে ডিহাইড্রেশন, যখনই কোনো টার্মের আগে ডি কথাটা ইউজ হবে, ডিইডি, এই কথাটার মানে হচ্ছে যে সেটা রিমুভ করা। ডিক্যালসিফিকেশন মানে ক্যালসিয়ামটাকে রিমুভ করা, ডিহাইড্রেশন মানে হাইড্রেশন কথাটার মানে হচ্ছে জল, তো সেটাকে রিমুভ করা। তো এই যে প্রথমে আমরা ফিক্সেটিভ ইউজ করে এসেছি, এই ফিক্সেটিভের সাথে কি ছিল, এর সাথে জল ছিল, মানে 10% ফর্মাল স্যালাইন বা ফরমালিন যেটা ছিল তার মধ্যে কিন্তু জল ছিল, বা জেঙ্কার্স ফ্লুইড বলছি বা বুইন্স ফ্লুইড, যা কিছুই হোক না কেন তার সাথে কিন্তু জল ছিল। তো সেই জলটা যে টিস্যুর মধ্যে ঢুকে গেছে সেই জলটাকে আমাকে রিমুভ করতে হবে। তো সেই জলটাকে রিমুভ করার জন্য এই ডিহাইড্রেশনের প্রসেসটা আমাকে করতে হবে। তো এই প্রসেসটা করতে লাগে 3 থেকে 12 ঘন্টা। আর এই প্রসেসটা করার জন্য আমরা ইউজ করব অ্যালকোহল। এই প্রসেসটা করার জন্য আমরা ইউজ করব অ্যালকোহল। তো এই অ্যালকোহলটা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে এই অ্যালকোহলটা আমরা কিন্তু লোয়ার স্ট্রেংথ থেকে হায়ার স্ট্রেংথের দিকে অ্যালকোহলটা ইউজ করব। মানে আমরা প্রথমে করব 50%, তারপরে 70%, তারপরে 80%, তারপরে হচ্ছে 100%। তো এরকম করে যে স্ট্রেংথের অ্যালকোহল থাকে সেই অ্যালকোহলে এগুলো ডিপ করতে করতে যেতে হবে। তার ফলে কি হবে, যে জলটা ছিল এর মধ্যে টিস্যুর মধ্যে সেই জলটা আস্তে আস্তে কিন্তু রিমুভ হয়ে যাবে, তার পরিবর্তে অ্যালকোহলটা কিন্তু টিস্যুর মধ্যে ঢুকে যাবে। তো এই প্রসেসটাতে যদি আমি গ্রেডেশনটা না করি
মানে এখানে যে আমার 4টে কন্টেনারের মধ্যে যেটাতে আমি 50% অ্যালকোহল, 70%, 80%, 100% বা আরও অনেক স্টেপ এর মধ্যে দিলেও দেওয়া যেতে পারে, মোস্ট কমনলি ইউজ হয় সেটা হচ্ছে 4টে এরকমভাবে স্টেপ আমরা জেনারেলি করে থাকি। তো এর মানে ভিতরেও আরও অনেক স্টেপ অ্যাড করা যেতে পারে, তাহলে প্রসেস লেন্দি হবে। তো যেটা মেনলি ইউজ করা হয় 50%, 70%, 80% অ্যান্ড 100%। তো এই গ্রেডেশনটা কেন করা হয়? কারণ হচ্ছে যদি আমি টিস্যুকে ডাইরেক্ট যদি 100% অ্যালকোহলে যদি অ্যাবসলিউট অ্যালকোহল বা অ্যালকোহলে যদি দিয়ে দিই, তাহলে টিস্যু শ্রিঙ্কেজ হয়ে যাবে, কারণ খুব র্যাপিডলি তার মধ্যে থেকে টিস্যুটা থেকে ডিহাইড্রেশন হবে। যখনই খুব র্যাপিড ডিহাইড্রেশন হবে তখন টিস্যুটা শ্রিঙ্কেজ করবে। তো সেই জন্য এটাকে কি করতে হবে, একটু করে এর মধ্যে থেকে জলটা বের করতে হবে, আর তার সাথে এটার মধ্যে অ্যালকোহলটাকে ঢোকাতে হবে। একটু একটু করে স্টেপ ওয়াইজ গ্রেডেশনে করতে হবে। একটু তার থেকে জল বেরিয়ে এলো, তার মধ্যে অ্যালকোহল ঢুকলো, তারপরে যখন একটু হায়ার স্ট্রেংথের দিকে গেল তখন আরেকটু জল বেরিয়ে এলো, আরেকটু অ্যালকোহল ঢুকলো। তো এরকম করে করে স্টেপ ওয়াইজ করতে হবে। এটা হচ্ছে লোয়ার টু হাই স্ট্রেংথের দিকে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু টিস্যুর যে মরফোলজিক্যাল যে চেঞ্জেস থাকে সেটা কিন্তু হবে না, মানে টিস্যুর শ্রিঙ্কেজ হবে না, ঠিক আছে? তো এটা গেল এই ডিহাইড্রেশনের পার্টটা, এটা লাগে 3 থেকে 12 ঘন্টা মতো। তো এইগুলো ম্যানুয়াল প্রসেসের কথা আমি বলছি, এখন অটোমেটেড টিস্যু প্রসেসর বেরিয়ে গেছে, যার সাহায্যে কিন্তু এতক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি জিনিসগুলো হয়ে যায়। তো তোমাদেরকে যেটা পড়তে হবে বা যেটা জানতে হবে সেটা ম্যানুয়াল প্রসেসই জানতে হবে, তাই আমি ম্যানুয়াল প্রসেসটার উপর জোর দিচ্ছি। অটোমেটিক টিস্যু প্রসেসর কীভাবে অপারেট করবে বা কী হবে তার থিওরি ক্লাস আমি আলাদা করে পরে একবার ভিডিও বানিয়ে দেবো। তো নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে ক্লিয়ারিং। তো এই যে ক্লিয়ারিং এই স্টেপটা, এটার আর একটা নাম হচ্ছে ডি অ্যালকোহলাইজেশন। দেখো যখনই ডি ইউজ হবে তার মানে হচ্ছে সেই জিনিসটাকে রিমুভ করা। ডি কি করবো আমি? অ্যালকোহলাইজেশন, মানে এবারে যে অ্যালকোহলটা ঢুকে গেছে সেটাকেও আমাকে রিমুভ করতে হবে। কারণ কি, টিস্যুটাকে যখন আমি এমবেডিং করব, এমবেডিং করার মানে হচ্ছে প্যারাফিন ওয়াক্স। প্যারাফিন ওয়াক্সের মধ্যে তো টিস্যুটাকে রেখে আমাকে ব্লক বানিয়ে আমাকে মাইক্রোটোমে কাটতে হবে। তো এই যে প্যারাফিনটা আছে, এই যে এই স্টেপটা, এই প্যারাফিনটা কিন্তু অ্যালকোহলের সাথেও মেশে না, আবার জলের সাথেও মানে মেশে না। তো সেই জন্য প্রথমে যে আমি অ্যালকোহলটা ঢোকালাম টিস্যুর মধ্যে, জলটাকে বের করে অ্যালকোহল ঢোকালাম, এখন আবার এই অ্যালকোহলটাকেও আমাকে বের করে দিতে হবে, তা নাহলে কিন্তু এই এমবেডিংয়ের যে প্রসেসটা আছে সেটা আমি করতে পারবো না, ঠিক আছে? তো এই ক্লিয়ারিংয়ের এই প্রসেসটা করার জন্য আমাকে কি ইউজ করতে হবে? এখানে আমি 3টে জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে জাইলিন, একটা হচ্ছে টলুইন, আর একটা হচ্ছে ক্লোরোফর্ম। তো এগুলো নিয়ে পরে আলাদা করে ভিডিও বানাতে হবে, কারণ এগুলো অনেক লেন্দি স্টেপ। তো সেই জন্য আমি শুধু জাস্ট যে জিনিসগুলো ইউজ করা হয় সেই রিয়েজেন্টগুলোর নাম বলছি। তো যেটা মোস্ট কমনলি ইউজ হয় সেটা হচ্ছে জাইলিন। তো জাইলিনটা এই টিস্যুর থেকে যে অ্যালকোহলটা ঢুকেছিল, মানে প্রথম স্টেপে যে ডিহাইড্রেশন করতে গিয়ে যে অ্যালকোহল ঢুকেছিল সেই অ্যালকোহলটাকে বের করে দেবে এবং জাইলিনটা ঢুকে যাবে টিস্যুর মধ্যে। জাইলিন যখনই ঢুকে গেল, তো জাইলিন এমন একটা রিয়েজেন্ট যেটা এই প্যারাফিনের সাথে আবার ভালোভাবে মিক্স আপ হতে পারে। কারণ আমার নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে ব্লকিং বা এমবেডিংয়ের স্টেপ। তো এখানে আমাকে যে মেল্টেড যে প্যারাফিন আছে, মানে প্যারাফিন বলতে হচ্ছে যে ওয়াক্স, যা মোম জাতীয় যে জিনিসটা আছে, সেটা আমাকে টিস্যুর মধ্যে ঢোকাতে হবে, তবে আমি মাইক্রোটোমে ওটাকে কাটতে পারবো। তো সেই জন্য নেক্সট যে স্টেপটা আছে সেটার জন্য টিস্যুটাকে প্রিপেয়ার করার জন্য আমাকে এই জিনিসটা আমাকে করতে হবে, ঠিক আছে? তো ইমপ্রেগনেশন হচ্ছে ওটাই, যে মল্টেড প্যারাফিন যেটা থাকে সেই প্যারাফিনের মধ্যে টিস্যুটাকে রাখতে হবে কিছুক্ষণ। তো এই স্টেপটা হচ্ছে ইমপ্রেগনেশনের। তো তারপর হচ্ছে ব্লকিং বা হচ্ছে এমবেডিং, সেটা হচ্ছে এই এল শেপের কিছু লোহার কিছু মানে কি বলবো আকৃতির একটা জিনিস থাকে, যেটাকে বলা হচ্ছে ব্লক বলা হয় অ্যাকচুয়ালি। এটা প্লাস্টিকেরও হতে পারে, লোহারও হতে পারে। তো এই জিনিসটার মধ্যে টিস্যুটাকে রেখে এর মধ্যে যে গলানো যে মোমটা আছে সেটা ঢেলে দেওয়া হয়। তার ফলে কি হয়, এই ব্লকের শেপে একটা এরকম শেপের একটা জিনিস, মানে মোমের একটা জিনিস তৈরি হয়, যেটার ভিতরে এই টিস্যুটা থেকে যায়। তো এরপরে এই টিস্যুটা যখনই এই মোমটার মধ্যে এখানে ফিক্স হয়ে গেল, এরপর আমার সেকশন কাটিং করতে কিন্তু সুবিধা হবে।
তো এরপরে আর একটা স্টেপ আছে যেটাকে বলা হয় ট্রিমিং। তো ট্রিমিংটা এখানে যেহেতু অনেক স্টেপ হয়ে গেছে আমি এটাকে স্কিপ করে দিয়েছি, কারণ ট্রিমিং আর সেকশন কাটিংটা একসাথেই করে নেওয়া যেতে পারে। কারণ ট্রিমিং মানে হচ্ছে এই যে আর কিছু নেই, এই উপরের যে পোর্শনটা আছে সেটাকে বাদ দিয়ে দেওয়া, মানে ট্রিম করা, যাতে এই টিস্যুটার কাছাকাছি পৌঁছানো যায়। তো যখন সেকশন কাটিং হয় তখনও সেম প্রসিডিওরই করা হয়, এরকম করে এটাকে কাটতে কাটতে টিস্যুটার কাছে পর্যন্ত পৌঁছে যাওয়া হয়, যাতে এরকমভাবে স্লাইস করে করে এরকম পাতলা পাতলা স্লাইস করা যায়। তো এইটা হচ্ছে সেকশন কাটিংয়ের সাথে আমি ওটাকে অ্যাড করে দিয়েছি, সেজন্য আমি ট্রিমিংটাকে আলাদা করে এখানে বলছি না। তো তারপরে হচ্ছে ডিপ্যারাফিনাইজেশন। তো এরপরে আর একটা জিনিস আছে, যখনই এরকম রিবনের মতো যখন পাতলা পাতলা স্লাইসগুলো বেরোবে টিস্যুর সাথে যে প্যারাফিনটা আছে সেটার, তো তখন সেটাকে করা হয় একটা ওয়াটার বাথে, যে মানে জল থাকে, তো সেইটার মধ্যে এই পাতলা পাতলা স্লাইসগুলোকে ছেড়ে দেওয়া হয়। তারপরে একটা স্লাইড নিয়ে সেটার মধ্যে এগ অ্যালবুমিন দিয়ে সেটাকে এরকমভাবে পিক করা হয়, মানে তুলে নেওয়া হয়, ঠিক আছে। আর ওই ওয়াটার বাথের টেম্পারেচারটা রাখা হয় এই যে প্যারাফিন মানে যে মোমের যে টেম্পারেচারটা তার মেল্টিং পয়েন্টের কিছুটা লো টেম্পারেচারে রাখা হয়, ঠিক আছে। তো যখনই আমি এই স্লাইডগুলোকে এই ওয়াটার বাথ থেকে এরকমভাবে পিক করব, মানে এই যে এখানে জল আছে আর এখানে আমি স্লাইডটাকে এরকমভাবে তুলবো যেখানে আমার এই স্লাইসগুলো আছে। তো এরকমভাবে যখন আমি তুলবো এটা, তখন ওই স্লাইডের সাথে ওটা স্টিক হয়ে যাবে, ঠিক আছে। তো স্টিক হয়ে যাওয়ার পর এখানে ডিপ্যারাফিনাইজেশনের যে স্টেপটা আছে সেটা আমাকে করতে হবে। ডিপ্যারাফিনাইজেশন মানে হচ্ছে আমাকে প্যারাফিনটাকে রিমুভ করতে হবে। তো যখন এই ওয়াটার বাথের মধ্যে আমি দিচ্ছি, তো তখন সেই যে মেল্টিং পয়েন্টটা আছে প্যারাফিনের যে মেল্টিং পয়েন্ট, তো প্যারাফিনটা ওখানে গলে বেরিয়ে যাবে আর টিস্যুটা আমার ফিক্স হয়ে যাবে স্লাইডের সাথে, ঠিক আছে। তো তারপর আমাকে করতে হবে স্লাইডটা স্টেনিং, মানে আমার বাকি সব প্রসেসগুলো হয়ে গেছে, শুধুমাত্র টিস্যুটা আমার স্লাইডের সাথে রয়ে গেল। তো এরপর আমাকে স্টেনিং করতে হবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তো এখানে বেশিরভাগ করা হয় হিমাটক্সিলিন, নিওসিন বা শুধুমাত্র হিমাটক্সিলিন বা কোনো কোনো ক্ষেত্রে রেটিকুলিন স্টেন করা হয়, যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেরকম এখানে স্টেনিং করা হয়। স্টেনিং করার পর এখানে মাউন্ট করা হয়, মানে মাউন্ট করা মানে হচ্ছে ডিপিএক্স বলে একটা সলিউশন, মানে একটা আঠালো একটা জিনিস থাকে যেটা দিয়ে মাউন্ট করা হয়, মানে ওই যে পোর্শনটাতে টিস্যুটা ছিল সেই মানে সেকশনটাতে একটা কভার স্লিপ দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়, যাতে সেটা ডাস্ট বা অন্য কিছু থেকে প্রোটেক্টেড থাকে। তো এটা হচ্ছে মাউন্টিং। তো মাউন্টিংয়ের পর হচ্ছে মাইক্রোস্কোপি। তো মাইক্রোস্কোপিতে এটা রিপোর্ট করবেন যে প্যাথোলজিস্ট আছেন, তিনি এই স্লাইডটা দেখবেন। তারপরে নেক্সট যে স্টেপটা আছে একদম ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে রিপোর্টিং। তো তারপরে এটাকে রিপোর্টটা ছাড়া হয়। তো এই হচ্ছে গোটা প্রসেসটা। আর এই যে ব্লকটা যেটা থাকে সেটা 5 থেকে 6 মাস রেখে দেওয়া হয়, কোনো কোনো জায়গায় 3 থেকে 4 মাস রেখে দেয়। যদি বাই চান্স কোনো সময় পেশেন্ট পার্টি মানে রিপোর্ট হারিয়ে ফেলেছে বা কিছু কারণে রিপোর্টটা পাওয়া যাচ্ছে না, তো তখন কি করা হয়, ব্লকটা নাম্বারিং করে পেশেন্ট আইডি দিয়ে ল্যাব আইডি দিয়ে রাখা হয়। তো সেখান থেকে এটা সেকশন করে আর একবার তার রিপোর্ট ডুপ্লিকেট বানিয়ে দেওয়া যায়। যেহেতু একবার টিস্যু কোনো জায়গা থেকে অপারেশন করে বাদ দিলে সেটা তো আর দ্বিতীয়বার পাওয়া সম্ভব নয়। তো সেই জন্য এটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে এবং পেশেন্ট আইডিটা যেন কোনোভাবে মিস না হয়। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই স্টেপগুলো হচ্ছে হিস্টোপ্যাথোলজি টেকনিক্সের আন্ডারে পড়ে এবং এটা ল্যাবরেটরিতে করা হয়। তো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম থাকে নিচে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই স্টেপগুলো প্রত্যেকটা আলাদা করে আমি ক্লারিফাই করে দেবো পরের ভিডিওতে। তো তোমরা বুঝতে না পারলে আমাকে বলো যে কোনটার উপর বেশি জোর দিতে হবে, তো আমি সেটার উপর আলাদা করে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।